ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, গ্রামার রুট ক্লাসে আরও একবার প্রিপোজিশনের ফার্স্ট পার্টটা পড়িয়েছিলাম। আজ শুরু করছি সেকেন্ড পার্টটা। আমি বলেছিলাম প্রিপোজিশনের প্রথম বেসিকগুলো তোমাদের মধ্যে আমি বসিয়ে দেবো আগে, তারপর কোশ্চেন প্যাটার্ন দেখাবো, কোশ্চেনের লাইনের মধ্যে কিভাবে প্রিপোজিশন করতে হয় সেটা দেখাবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজ অবশ্য যদি কিছুটা সময় হয় প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোশ্চেন তোমাদের দেখিয়ে দেবো, সেখানে ডাউট কেন হয়, কি কারণে ভুল হয় সব ক্লিয়ার করে দেবো। আগে আরো কয়েকটা প্রিপোজিশন যেগুলো কনফিউজিং, সেই সমস্ত প্রিপোজিশন গুলো আরো কয়েকটা দেখাচ্ছি। প্রথম দেখো বোর্ডে আছে ওভার আর অ্যাবভ। দুটোর মানেই আমরা জানি উপরে, কিন্তু দুটো উপরের মধ্যে একটু তফাৎ আছে। প্রথম আছে দেখো ওভার। ওভার মানে হচ্ছে যেটা অপেক্ষাকৃত উচ্চ। যেমন ধরো বললাম দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড, বা দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড। দেখো এই দুটোর ক্ষেত্রেই দেখো অপেক্ষাকৃত উচ্চ কথাটা ব্যবহার করা হয়েছে। দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড, আকাশ অনেকটা উঁচুতে থাকে অপেক্ষাকৃত উচ্চে। দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, দুটোর ক্ষেত্রেই ওভারটা দেখ অনেকটা উঁচু, কিন্তু অ্যাভবটা কি জানো, ঠিক উপরে, একদম ঠিক উপরে যখন বোঝাবে। দুটোর ক্ষেত্রে উপরে বোঝাচ্ছে, একটা অপেক্ষাকৃত উপরে, একটা ঠিক উপরে। ঠিক উপরে মানে ধরো বললাম দ্য ম্যান রিসাইডস অ্যাবভ মাই ফ্ল্যাট। দেখো মানুষটা বাস করে আমার ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটটায়। দুটোই দেখো উপরে বুঝিয়েছে, একটা অপেক্ষাকৃত উপরে আর একটা একদম ঠিক উপরে। দুটোর মধ্যে এই যে সূক্ষ্ম তফাৎটা, এই জন্যই ওভার আর অ্যাবভ দুটো প্রিপোজিশন পাল্টে যাচ্ছে। তোমরা খেয়াল রেখো যে কোন জিনিসটা বোঝাচ্ছে, অপেক্ষাকৃত উপরে বোঝাচ্ছে না ঠিক উপরে বোঝাচ্ছে। যদি অপেক্ষাকৃত উপরে বোঝায় তখন ওভার করবে, যদি ঠিক উপরে বোঝায় তাহলে অ্যাবভ করবে। ঠিক আছে, এবার দেখো ফ্রম আর অফ। এবার ফ্রম মানে হইতে, অফ মানে এর, এইগুলোর ডিটেলসে যাচ্ছি না, এগুলো একদম বেসিক। তোমরা অনেকেই জানো, কম্পিটিটিভ এক্সামে তৈরি হচ্ছ, হইতে জানো হলে ফ্রম হয়, র বা এর বোঝায় অফ হয়, এগুলো জানো। আমি শুধু দেখাচ্ছি ফ্রম আর অফের সূক্ষ্ম একটা তফাৎ হচ্ছে দুটো জিনিসই যখন একই, যেমন উপরে বোঝানো অথচ একটুখানি উপরে তফাৎ হয়ে গেল, প্রিপোজিশনটা পাল্টে গেল। ঠিক সেরকম ফ্রম আর অফেরটা দেখাচ্ছি। দেখো লিখলাম ওয়াইন ইজ মেড অফ গ্রেপস, এটা একটা লিখলাম। ধরো আর একটা বললাম দিস বক্স ইজ মেড ফ্রম, সরি একটু ভুল হয়ে গেল ডিয়ার স্টুডেন্ট, একটুখানি আমি ভুল করে ফেললাম, খেয়াল করিনি, একটু রিভাইজ করে দিচ্ছি। দি ওয়াইন ইজ মেড, এটা হবে ফ্রম গ্রেপস, আর দ্য বক্স ইজ মেড অফ স্টিল। এবার দুটোর ক্ষেত্রেই দেখো মেড কথাটা খেয়াল করো। ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, দ্য বক্স ইজ মেড অফ স্টিল। দুটোতেই তো মেড আছে, তাহলে একটাই ফ্রম হলো আর একটাই অফ হলো। কারণটা কি? কারণটা তফাৎটা কোথায় খেয়াল দেখো। ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, আঙ্গুর থেকে মদ তৈরি হয়। আঙ্গুর থেকে যখন মদ তৈরি হলো, মদের মধ্যে কিন্তু আর আঙ্গুরটা তুমি পাবে না, জিনিসটা পরিবর্তিত হয়ে গেছে। দেখো যখন পরিবর্তিত হয়ে যায় কোনো কিছু থেকে তৈরি হয়ে, এই পরিবর্তিত হয়ে গেলে তখন ফ্রম লিখবে। আর যখন অপরিবর্তিত, যখন পাল্টাবে না, দেখো এখানে কি বলেছিলাম, দ্য বক্স ইজ মেড অফ স্টিল। স্টিল থেকে বাক্সটা তৈরি। যখন বাক্সটা, ধরো একটা টিফিন বক্স, সেটা স্টিল থেকে তৈরি হলে তখন সেটা কিন্তু স্টিলেরই থাকে, স্টিলটাকে আমরা বুঝতে পারি, অপরিবর্তিত থাকছে, সেই জন্য কিন্তু অফ। তাহলে তোমাদের কি করতে হবে, মেড দেখলেই কিন্তু অফ বা ফ্রম যা একটা লিখে দেবে না, দেখবে মেড যেটা থেকে তৈরি হচ্ছে সেটা অপরিবর্তিত আছে না পরিবর্তিত। যদি দেখো গ্রেপস বা এই জাতীয় কোনো জিনিস থেকে জিনিসটা তৈরি হচ্ছে, সেটা একদম পরিবর্তিত হয়ে যাচ্ছে, তখন ফ্রম করবে, আর যখন অপরিবর্তিত থাকছে তখন অফ করবে। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো।
এবার অন আর আপন এগুলো উপরে বসলে হয়, কিন্তু উপরে বসলেও একটা সূক্ষ্ম তফাৎ আছে। তফাৎটা এবার বুঝিয়ে দিচ্ছি দেখো। ধরো বললাম দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, এটা আমরা সবাই জানি, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। কিন্তু এখানে একটা লাইন লিখছি দেখো, দ্য ক্যাট জাম্পস আপন দ্য টাইগার। একটা লিখেছি দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, আর একটা লিখলাম দ্য ক্যাট জাম্পস আপন দ্য টাইগার। কিন্তু তফাৎটা কেন লিখলাম? যখন জিনিসটা স্ট্যাটিক হবে, স্থির, টেবিল সেটা কিন্তু নড়াচড়া করছে না, ছুটছে না, যখন স্ট্যাটিক হবে, স্থির হবে, সেক্ষেত্রে কিন্তু অন, মানে স্থির কোনো বস্তুর উপর বোঝালে, স্থির কোনো বস্তু যখন তার উপর বোঝাবে, বস্তুটা স্থির আর তার উপর, তখন হয়ে যাবে অন। কিন্তু দেখো দ্য ক্যাট জাম্পস আপন দ্য টাইগার, টাইগার বাঘ, বাঘ কিন্তু স্থির নয়, স্ট্যাটিক নয়, সে কিন্তু ছুটে চলে। সেজন্য যখন গতিশীল কোনো জিনিসের উপর বোঝাবে, আমি এটা বাঘ দিয়ে বোঝালাম, যে কোনো গতিশীল জিনিসের উপর বলে তখন হয়ে যাবে আপন। দেখো দুটোই উপর বুঝিয়েছিল, কিন্তু একটা হয়ে গিয়েছিল অন, একটা হয়ে গেছে আপন। যখন জিনিসটা স্থির ছিল তখন হয়ে গিয়েছিল অন, যখন জিনিসটা গতিশীল ছিল তখন হয়ে গেল আপন। তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছো। যখন করবে তখন খেয়াল রাখবে যে যে জিনিসটার উপর বোঝাচ্ছে সেটা স্ট্যাটিক না মুভমেন্ট করছে। যখন স্ট্যাটিক হবে তখন অন বসাবে, যখন মুভমেন্ট করবে, জিনিসটা যদি রানিং হয় তখন আপন বসাবে। এরপর দেখাচ্ছে দেখো ইন আর উইদিন। ইন মানে ভিতরে, এটা আগের দিনও শিখিয়েছি, ইন আর ইনটু তফাতে, উইদিনের ক্ষেত্রেও। কিন্তু ইন আর উইদিন এই দুটোর ক্ষেত্রে একটা তফাৎ আছে। আমি একটা সেন্টেন্স দিচ্ছি দেখো, আই শ্যাল মিট ইউ ইন এ উইক। এখানে একটা সেন্টেন্স লিখলাম, আই শ্যাল মিট ইউ ইন এ উইক। আরেকটা লিখছি দেখো, একই কথা লিখছি, আই শ্যাল রিটার্ন উইদিন এ উইক। I shall return within a week. I shall meet you in a week. I shall return within a week. দুটোর মধ্যে কোথায় তফাৎ? একটা বলেছিলাম ইন, আর একটা বলছি উইদিন। যখন বলবে ইন, এটা যারা এরর কারেকশনের পরে আছে, যখন এরর কারেকশন করাবো তখনও শেখাবো, এটা কিন্তু এরর কারেকশনের জন্য খুব ক্রুশিয়াল। আবার কনফিউজিং যদি দিয়ে দেয়, ইন উইদিন দুটোই দিয়ে দেয়, সেক্ষেত্রেও একটা ফ্যাক্টর। I shall meet you in a week, এটা হচ্ছে যখন শেষ বোঝাবে। আরেকটু বুঝিয়ে দিচ্ছি, দুটো আগে লিখে দিই। একটা শেষ বোঝালে, I shall meet you in the week, in a week শেষ বোঝালে, আর এটা হচ্ছে শেষের আগে বোঝালে, শেষের আগে বোঝালে। দুটোর মধ্যে তফাৎ আছে, একটা শেষ বোঝালে আর একটা শেষের আগে বোঝালে। I shall meet you in a week, আমি তোমার সাথে দেখা করব ইন এ উইক, মানে এক সপ্তাহ হয়ে যাক, এক সপ্তাহ পরে আর কি, সপ্তাহটা শেষ হয়ে গেলে। আর আই শ্যাল রিটার্ন উইদিন এ উইক, উইদিন এ উইক মানে এই সপ্তাহটা শেষ হওয়ার আগেই কিন্তু আমি তোমার সঙ্গে দেখা করবো। তফাৎটা দেখো, ইন যখনই দেবে সপ্তাহটা শেষ হয়ে গেলে, সপ্তাহটা কমপ্লিট হলে, আর উইদিন মানে সপ্তাহটা শেষ হওয়ার আগে, একদম বিপরীত কিন্তু। সেই জন্য পাল্টেও যায়, একটা ইন হয়ে যায়, একটা উইদিন হয়ে যায়। তাই যদি দেখো সপ্তাহটা শেষ হওয়া বোঝাচ্ছে তাহলে ইন, সপ্তাহটা শেষ হওয়ার আগে বোঝাচ্ছে তাহলে উইদিন। এবার আফটার আর ইনটা দেখাচ্ছে দেখো, একটা সেন্টেন্স লিখি, দে, আফটার মানে পরে, ইন মানে ভিতরে। আবারও বলছি, এগুলো তোমরা জানো, এগুলো কিন্তু আমি আর তোমাদের রিপিট করছি না, কারণ এগুলো একদম শিখে এসেছো। পরে বোঝালে আফটার হয়, ভিতরে বোঝালে ইন হয়, কিন্তু আমি বোঝাচ্ছি অন্য একটা জায়গা যেখানে দুটো একই ধরনের সেন্টেন্স, কিন্তু একটুখানি বোঝার জন্য, একটু উৎপত্তির জন্য, একটুখানি টেন্সের জন্য, ফিউচার, প্রেজেন্ট, এইসবের জন্য কত পাল্টে যায়, তখন কোন জিনিসটা কেমন পাল্টে যায়। একটা লাইন নিচে দেখো, দে রিটার্ন, এখানে লিখতে হবে আফটার এ মান্থ। কেন আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে, আগে সেন্টেন্সটা দেখো, দে রিটার্ন আফটার এ মান্থ। আরেকটা সেন্টেন্স লিখছি ওই একই রকম, দে উইল রিটার্ন
ইন এ মান্থ। এবার তফাৎ কেন দেখো, সেন্টেন্সটা খেয়াল করলেই বুঝতে পারবে তফাৎটা কোথায়। দে রিটার্ন, ইডিটা খেয়াল করো, ইডি আছে মানে নিশ্চয়ই বুঝতে পারছো পাস্ট টেন্সে আছে, তার মানে অতীত যখন বুঝিয়ে দিচ্ছে। এক মাস আছে, সব জায়গায় এক আছে, দে এক আছে, রিটার্ন এক আছে, এ মান্থ এক আছে, এখানে দে আছে, কিন্তু এখানে দেখো উইল রিটার্ন আছে, এটা ফিউচার বোঝাচ্ছে। দেখো উইল কথাটা ফিউচার বোঝাচ্ছে, এ মান্থ এখানেও এক আছে, কিন্তু যখন অতীত বোঝাচ্ছে তখন হয়ে যাবে আফটার। আর এটা যখন ফিউচার বোঝাচ্ছে মানে ভবিষ্যৎ যখন বোঝাচ্ছে তখন হয়ে গেছে দেখো ইন। দে রিটার্ন আফটার এ মান্থ, তারা ফিরবে এক মাস পরে। তার মানে অতীত যখন বোঝাবে তখন কিন্তু ইন করবে না, ইন এ মান্থ করে দেবে না। দে রিটার্ন ইন এ মান্থ, দে রিটার্ন আফটার এ মান্থ। কিন্তু যখন ফিউচার বোঝাবে দে উইল রিটার্ন তখন হয়ে যাবে ইন এ মান্থ। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আমি কনফিউজিং যেগুলো প্রিপোজিশন ছিল সেগুলো আমি তোমাদের অনেকটা বলে দিলাম, এখন অনেক আছে, পরপর সব বলতে বলতে যাব। আরো অনেক ক্লাস করে প্রিপোজিশন, আরো ক্লাস করাবো। তোমরা যদি বলো যে প্রিপোজিশনে কমেন্টে জানাও যে স্যার আরো প্রিপোজিশনের ক্লাসের আমাদের দরকার আছে, ডেফিনেটলি করাবো, উদাহরণ দিয়ে করাবো, প্যারাগ্রাফ করে করাবো, এরর কারেকশনের ফর্মে করাবো। তোমরা যদি চাও অবশ্যই করাবো। তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কমেন্টে জানাও কেমন হচ্ছে, ভালো লাগলে লাইক করো, কিছু যদি জানতে আরো ইচ্ছে করে সেটাও কমেন্টে জানাও। যেমন জানাবে আমি তেমন করব। তো তোমরা সেই কাজটা করো, পরিশ্রমটা আমার, বাকি তোমাদের ফলো করার দায়িত্বটা হচ্ছে তোমাদের, তোমরা সেটা করে যাও। বাকি আমি সবটুকু পরিশ্রম দেবো তোমাদের জন্য, একদম তৈরি করে দেবো, কথা দিয়েছি। এইবার যেগুলো দেখাচ্ছি দেখো, কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাচ্ছি। এসআই পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য বলছি, যারা ডব্লিউবিসিএস এর জন্য তৈরি হচ্ছে, রেলের জন্য, আর অবশ্যই টেটের জন্য, টেট তো নতুন ফরম্যাটে আসছে তাদের জন্য, যে গ্রামার গুলো কেমন করে কনফিউজিং হয়, কেমন করে পড়তে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা সেন্টেন্স লিখছি দেখো। প্রথম আছে, এটা ইয়ারের কোশ্চেন, এক বছর পড়েছে, প্রিভিয়াস ইয়ারের। হুম ডিড ইউ গিভ the money, whom did you give the money, এবার ড্যাশ দেয়া আছে দেখো, whom did you give the money, প্রিপোজিশনটা শেষে বসাতে বলেছে। এটা একটা পরীক্ষার প্রশ্ন, কাকে তুমি দিয়েছো টাকাটা, লাইনটার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার তুমি বুঝতে পারছো না প্রিপোজিশনটা কি করবে, একদম শেষে যেহেতু শেষ হয়ে গেছে, প্রিপোজিশন ফর্মটা তো আর নেই, তখন এই ভার্বটাকে হেল্প করো। whom did you give, গিভ মানে জানো দেওয়া, আর দেওয়া সবসময় কাউকে হয়, কোনো কাউকে যখন বোঝাবে তখন করে দেবে টু। whom did you give the money to, ঠিক আছে? বুঝতে পারলে কেন টু হলো? এটা যদি অপশনেও যদি থাকতো তাহলে তোমরা খেয়াল রাখতে, কাউকে দেয়া যখন বোঝাবে তখন গিভ টু হয়। এইবার দেখো পরের আরেকটা একই সালের কোশ্চেনই বলছি। Tagore was awarded the Nobel Prize. Tagore was awarded the Nobel Prize dash literature. এইবার এখানে পরপর দুটো সেন্টেন্স আমি দেখাচ্ছি, দুটোই সালের কোশ্চেন, কেন দেখাচ্ছি সেটাও বলে দিচ্ছি। দেখবে দুটোর মধ্যে কি সুন্দর একটা তফাৎ আছে, দেখবে স্টুডেন্টস শুড বি আস্কড টু রাইট, স্টুডেন্টস শুড বি আস্কড টু রাইট অনলি ড্যাশ ইঙ্ক। আমি একবারে দুটো লিখলাম, তার কারণ আছে, দুটোই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। টেগোর ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, টেগোর পুরস্কৃত হয়েছিল নোবেল প্রাইজে। দেখো লিটারেচার আছে, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। যখন দেখবে কোনো বিষয় বোঝাচ্ছে, যে কোনো বিষয়, সেটা সবসময় ইন দেবে। তার মানে তোমরা কি খেয়াল রাখলে, যখন বিষয় বোঝাবে সবসময় ইন দেবে। এখানে লিটারেচার বুঝিয়েছে, সায়েন্স বোঝাতে পারে, মেডিসিন বোঝাতে পারে, বা যে কোনো কিছু বোঝাতে পারে। যখনই বিষয় বোঝাবে সব সময় ইন দেবে, খেয়াল থাকবে তো, বিষয় বোঝালে ইন দেবে। এর পরেরটা দেখো কেন লিখলাম বুঝতে পারবে। স্টুডেন্ট শুড বি আস্কড টু রাইট অনলি,
ছাত্রদের বলা হয়েছে লিখতে শুধুমাত্র, আমি জানি বেশিরভাগ জন এটা উইথ লিখে দেবে, ছাত্রদের বলা হয়েছে লিখতে, আমি সেগুলো কয়েকটা দেখাচ্ছি। আজ দেখো, স্টুডেন্ট শুড বি আস্কড টু রাইট অনলি, হয়তো তোমরা লিখলে উইথ ইঙ্ক, খালি দিয়ে লিখতে বলেছে তো, কিন্তু কখনোই উইথ হবে না, এক্ষেত্রেও ইন হবে। তোমার মনে হতে পারে তাহলে কেন ইন হলো? স্টুডেন্ট শুড বি রাইট, স্টুডেন্ট শুড বি আস্কড টু রাইট অনলি ড্যাশ ইঙ্ক, তাহলে এটা উইথ না হয়ে ইন ইন হলো কেন? যখন কোনো ম্যাটার, মানে কি দিয়ে, কোন জিনিসটা দিয়ে করতে বলছে, কোনো ম্যাটার যখন বোঝাবে, কালি একটা ম্যাটার দেখো, যখন এরকম ম্যাটার দিয়ে বোঝাবে তখন কিন্তু উইথ লিখবে না, ইন লিখবে। তার মানে এটা যারা পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে উইথ করেছিলে তারা সাবধান হও, এই ধরনের ক্ষেত্রে কিন্তু কখনোই উইথ লিখবে না, ইন লিখবে। মনে থাকবে তো? পরে আরেকটা দিচ্ছি দেখো, আই হ্যাভ, এটাও একটা শালেক কোশ্চেন, আমি সবকটা এখন শালেক কোশ্চেন দেখাচ্ছি। আই হ্যাভ রান ড্যাশ ডেট, ডিইবিটি, ডেট মানে জানো, ডেট মানে হচ্ছে ঋণ। আই হ্যাভ রান ড্যাশ ডেট, আমি ঋণের মধ্যে পড়েছি। এবার যখনই ঋণের মধ্যে পড়বে, একটা জিনিস বলে দিই, অপ্রত্যাশিতর মধ্যে, অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত দেখা আর অপ্রত্যাশিত সমস্যা, এই দুটো যখনই বোঝাবে তখন ইনটু হবে। অপ্রত্যাশিত ভাবে, ধরো কারোর সাথে অপ্রত্যাশিত ভাবে দেখা হয়েছে, তুমি বলে আমার ওই রকম বন্ধুটার সঙ্গে বহু বছর পর অপ্রত্যাশিত ভাবে রাস্তায় দেখা হলো, তখন কিন্তু রান ইনটু হবে। মনে থাকবে, অপ্রত্যাশিত ভাবে কারোর সাথে যদি হঠাৎ দেখা হয়ে যায় তখন কিন্তু রান ইনটু, রান ইনটু উইথ মাই ফ্রেন্ড, রান ইনটু মাই ফ্রেন্ড। আর যখন অপ্রত্যাশিত কোনো সমস্যায় পড়ে যাবে, কোনো প্রবলেমে পড়ে যাবে, দেখো ঋণ, তুমি ধারের মধ্যে ছিলে না, অপ্রত্যাশিত কোনো সমস্যায় পড়ে যাবে তখন ইনটু হবে। এছাড়াও ইনটুর যে ব্যাখ্যা আছে বাইরে থেকে ভিতরে ঢোকা, দেখো এই ব্যাখ্যাটাও তোমরা ঋণের ক্ষেত্রে ব্যবহার করতে পারো, কারণ বাইরে থেকে ভিতরে ঢোকা কেন, ঋণের মধ্যে তুমি ছিল না, এই ঋণের ভিতর দিয়ে চলে গেলে, সেই জন্য ইনটুটা মনে রাখার জন্য বললাম। কিন্তু নিয়মটা হচ্ছে যদি অপ্রত্যাশিত কোনো দেখা হয় বা সমস্যা হয় তখন ইনটু হয়। এইবার একটা যেটা দেখাচ্ছি, এটা WBCS এর একটা কোশ্চেন, যেটা নিয়ে ভীষণ ঝামেলা হয়েছিল, কনফিউজিং হয়েছিল। যারা WBCS এর পরীক্ষা দিয়েছো প্রিভিয়াস ইয়ারে তারা দারুণভাবে বুঝতে পারবে। সেই প্রশ্নটা দেখাচ্ছি, আর ভুলটা কেন হয়েছিল, কি করতে হতো সেটাও দেখাচ্ছি। দেখো আমি দুটো লাইন লিখছি, রবি ইজ ম্যারিড ড্যাশ এ কাজিন অফ মাইন, আরেকটা উই, এই একই সেন্টেন্স দেখাচ্ছি, এখানে একটা এখানে একটা, উই ম্যারিড রবি ড্যাশ মিলি, ধরো দিন, দুটোর মধ্যে একটু তফাৎটা বুঝিয়ে দিই। কি জন্য কনফিউজিং বলছিলাম, রবি ইজ ম্যারিড, সব সময় সমস্ত গ্রামারে দেখানো হয় ম্যারিড এর সঙ্গে টু হয়, এটা নিয়েই কনফিউজিং, এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে যে ম্যারিড বা ম্যারেজ বা ম্যারি এর সঙ্গে টু হবে না উইথ হবে, এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। বহুজন বলেছে না এটা টুই হয়, উইথ করা যায় না, কিন্তু বেশ কিছু জন উইথের সপক্ষে বেশ কিছু সাপোর্টিং কথা বলেছে। যেমন যে কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ম্যারেজ বা ম্যারিড কথাটা এসেছে ডাচ লিটারেচার থেকে, এবং ডাচ লিটারেচারে তাদের সাহিত্যে ম্যারিড বা ম্যারেজের সঙ্গে উইথ ব্যবহার করা হয়, সেই জন্য অনেকে বলে ম্যারিডের পর টু নয় উইথই হয়, আবার কিছু জন বলে না ম্যারিডে এখন তো টুই হয়, উইথ করা যায় না, এই জন্য কনফিউজিং ছিল এটা উইথ আর টু। আমি বলবো, সাজেস্ট করবো ম্যারিডের ক্ষেত্রে উইথ হবে। তাহলে টুটা কেন বলে একটুখানি সেন্টেন্সের তফাৎ দিয়ে দেখিয়ে দিচ্ছি, হয়তো এটা কেউ কখনো বলেনি, বলবেও না। আমি বলেছিলাম গ্রামার রুট ক্লাসে অবশ্যই তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো এবং কনফিডেন্স এনে দেবো। দেখো তফাৎটা দেখো, উই ম্যারিড রবি, এইখানে হয়ে যায় টু, কেন বলে দিচ্ছি, উই ম্যারিড রবি, আমরা বিয়ে দিয়েছিলাম রবিকে টু মিলির সাথে, এইখানে যে যখন সাথে বোঝায় তখন হয়ে যায় টু, রবির প্রতি ওর বন্ধনে
আবদ্ধ হয়েছিল মিলি। এই ধরনের সেন্টেন্স যখন দেবে তখন টু লিখবে, আর এই ধরনের সেন্টেন্স যখন থাকবে তখন উইথ লিখবে। যদিও এটা অনেক জায়গায় উত্তর টু দেখতে পারো, কিন্তু আমার সাজেশন হচ্ছে উইথ লিখবে। বোঝা গেল? এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখালাম। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে দেখাই, বেশ কিছু কনফিউজিং প্রিপোজিশন একটা প্যারাগ্রাফের মধ্যে যদি দিই, সেই প্যারাগ্রাফ তোমরাও দেখো, দেখে নিজেরা সমাধান করার চেষ্টা করো। আমি এই প্যারাগ্রাফ দেখাবার পর একটা অদ্ভুত জিনিস দেখাবো, সেটা মূলত একদম পরীক্ষার মধ্যে ঢুকে যাব, কারণ এর এতক্ষণ যেটা করছিলাম তোমাদের বেসটা একবার শুধু রিমাইন্ডার দিয়ে দিলাম। আমি একটা সেন্টেন্স দিচ্ছি, প্যারাগ্রাফ লিখছি, দেখো দ্য ভিলেজার্স, আগে লিখে নাও, নিজেরাও লেখো, দ্য ভিলেজার্স ফাউন্ড দ্য প্লেন কামিং, এরপর ড্যাশটা আছে, কামিং ড্যাশ ফাস্ট, its tail was burning, the plane crashed dash the forest। দেখবে কনফিউজিং গুলো কোথায় বুঝতে পারবে। সেন্টেন্সটা লিখি, dash the village and the villagers rushed, প্রত্যেকটাই কনফিউজিং আছে, দেখিয়ে দিচ্ছি, rushed dash the site, the villagers found, গ্রামবাসীরা কি দেখলো, the plane coming, কথাটা আছে দেখো, কামিং মানে আসা, এরপর এটা কি লিখবো, ফার্স্ট মানে তো দ্রুত, কামিং টু হয়, কাম অন হয়, কিন্তু আমি বলছি না, ভালো করে খেয়াল করো, দ্য ভিলেজার্স ফাউন্ড দ্য প্লেন, প্লেনটা কোথায় ছিল, আকাশে, এবার প্লেনটা ক্র্যাশ হয়ে গেছে, টেক্সটটা পড়ে দেখেছো, ভেঙে গেছে, তাহলে কি হবে, প্লেনটা উপর থেকে তো নিচে নেমে আসবে, সেই জন্য হয়ে যাবে কামিং ডাউন, নিচের দিকে নেমে আসা বোঝাচ্ছে বলে, কামিং ডাউন ফাস্ট, ইটস টেল ওয়াজ বার্নিং, এর লেজটা জ্বলছিল, দ্য প্লেন ক্র্যাশড, ভেঙে পড়লো কোথায়, ফরেস্টে, ফরেস্টের মধ্যে তো ছিল না, উপর থেকে এসে ভিতরে পড়ে গেল, তাহলে বলেছিলাম বাইরে থেকে ভিতরে বোঝানি সবসময় ইনটু হয়, ক্র্যাশড ইনটু দ্য ফরেস্ট। আর জঙ্গলটা কোথায় ছিল, গ্রামের পাশে, তাই বিসাইড বা বাই যেটা খুশি লিখবে, বিসাইডস নয় কিন্তু, বিসাইড এস দেবে না, আগের দিন ক্লাসে কিন্তু বিসাইড আর বিসাইডস এর মধ্যে তফাৎ দেখিয়েছি, বিসাইড দ্য ভিলেজ and the villagers rushed, ছুটে গেল কোনো কিছুর দিকে, সেই জন্য হয় towards the site। একটু ডিস্টার্ব হলো হয়তো, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে, কিন্তু পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এটুকু বলতে পারি। সামান্য একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল। এখানে আমি কতগুলো সেন্টেন্স লিখেছি দেখো, এইগুলো এবার পরীক্ষার মধ্যে একটু একটু করে ঢুকছি। রবীন্দ্রনাথ কেম ড্যাশ অফ ফ্রম এ হাই ফ্যামিলি, এবার তুমি কি করবে, অফ না ফ্রম, রবীন্দ্রনাথ উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে তোমাদের সাধারণত উচ্চ পরিবার থেকে এসেছিলেন, তো হইতে থেকে হলে ফ্রম হয়ে যাবে, কিন্তু না, কখনোই না, হবে অফ, কেম অফ, এটা একটা ফ্রেজাল ভার্ব, কাম অফ মানেই হচ্ছে জন্মগ্রহণ করা, ও এফ কিন্তু, ও ডবল এফ এর অন্য মানে, সেটা আবার পরে বলবো। রবীন্দ্রনাথ কেম অফ এ হাই ফ্যামিলি, তাই যখনই জন্মানোর কথা বলবে, এই কাম মানে জন্মানো, যখনই দেখো হাই ফ্যামিলিটা দেখো জন্ম কথাটাই বলছে যে রবীন্দ্রনাথ একটা উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্মানোর কথা যখন বলবে তখন কিন্তু ফ্রম লিখবে না, অফ লিখবে। পরেরটা দেখো, আই হ্যাভ নট এ পাইস ড্যাশ মি, এটাও দেখো খুব কনফিউজিং, আই হ্যাভ নট এ পাইস ড্যাশ মি, তাহলে বাংলাটা করলে কি হয়, পাইস মানে যেন পয়সা, আই হ্যাভ নট এ পাইস, আমার সাথে কোনো পয়সা নেই, তাই তো, তাহলে সাথে বোঝাচ্ছে, আমি উইথ করে দিলাম, একদমই নয়, এই পয়সা নেই যখন বোঝাবে, আমার সাথে কিছু নেই যখন বোঝাবে, তখন অ্যাবাউট করবে, এটা কিন্তু একটা ইডিয়াম, আই হ্যাভ নট এ পাইস অ্যাবাউট মি, মানে আমি হচ্ছি নিঃস্ব, একদম মানে কিছু নেই, কোনো পয়সা করি নেই, একদম নিঃস্ব,
সেই ইডিয়ম বোঝাতেই কিন্তু এটা ব্যবহার করা হয়, আর সেইখান থেকে প্রিপোজিশনটা এসেছে, তাই এটাই উইথ হয় না, অ্যাবাউট হয়। তারপর দেখো হি ওয়াজ ড্যাশ অন আবার ইন দ্য কমিটি, হি ওয়াজ ড্যাশ সে আছে কমিটিতে, সবসময় মনে হতে পারে তাহলে ইন হবে, একদমই নয়, ইন কখনোই হয় না, অন হয়। যখনই কমিটিতে আছে বোঝাবে তখন অন করবে, কখনোই ইন নয়। কমিটির মধ্যে বোঝাচ্ছে বলে আমি ইন করে দিলাম, একদম ভুল, কিন্তু কমিটির মধ্যেই আছে, হি ওয়াজ অন দ্য কমিটি হয়ে যায়। এরপরেটা দেখো উই রিচড অ্যাট আর অন দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছালাম, অ্যাড করব না অন করব, খুব কনফিউজিং জায়গা বোঝাচ্ছে বলে অনেকে অ্যাড করে দিতে পারো, আর মনে হয় স্টেশনের উপরে বলে অন করে দিতে পারো, এই দুটোর কোনোটাই নয়। রিচড যখন হয় এটা এরর কারেকশনে কিন্তু এই ধরনের প্রিপোজিশন গুলো খুব কাজে লাগবে। যখন রিচড মানে পৌঁছে গেছে তখন অ্যাট অন কিচ্ছু হয় না, শুধু দ্য স্টেশন, তার মানে এখানে কোনো প্রিপোজিশন হবে না, এটা এরর কারেকশন। তাহলে প্রিপোজিশনের ক্লাসে এতটা করালাম, এরপর যদি তোমাদের ডিমান্ড থাকে ডেফিনেটলি করাবো। যদি বলো যে সেন্টেন্স দিয়ে আরো কিছু শেয়ার প্র্যাকটিস করান, অবশ্যই করাবো। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি বলবো সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা বাজিয়ে দাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট তো জানাবেই, কি চাহিদা তোমাদের সেটা অবশ্যই জানাবে, আমি সেই মতো তোমাদেরকে চাহিদা পূরণ করতে চেষ্টা করব। আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আপাতত বাই।